লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফ্রি স্পিকিং প্লাস রাইটিং কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটিতে আমরা প্রাইমারি লেভেলে জিরো থেকে ধাপে ধাপে কয়েকটি ধাপ লক্ষ্য করেছিলাম এবং কিছু কিছু বাক্যও তৈরি করেছিলাম। আজকে আমরা সরাসরি প্র্যাকটিস করব। আপনাদের বলবো আপনারা খাতা কলম নিয়ে বসুন, আমার সাথে প্র্যাকটিস করবেন। জাস্ট আমি যেই যেই শব্দগুলো উচ্চারণ করব আপনারাও তাই তাই করবেন। উদাহরণস্বরূপ লক্ষ্য করেন, আমি যদি বলি আমি তোমাকে জানি, আপনারাও বলবেন আমি তোমাকে জানি। আই নো ইউ, আই নো ইউ। দ্যাট মিনস আমাকে রিপিট করবেন। এখানে আর কোনো রুলস রেগুলেশন এটা ওটা কিচ্ছুর দরকার নাই। আমি বলবো, আপনারাও বলবেন। আচ্ছা, লক্ষ্য করুন, এইভাবে শুরু করব। জাস্ট আমি বলছি যে এইভাবে আমরা শুরু করব। আমরা তাকে পছন্দ করি। জাস্ট কোনো কথা নাই, আপনি বলে দিবেন কি যে উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি। তারা ইংরেজিতে কথা বলে, আপনিও বলবেন। আবারও আমি যখন বলবো দে স্পিক ইংলিশ, আপনিও বলবেন দে স্পিক ইংলিশ। ওকে, আচ্ছা চলুন আমরা শুরু থেকেই শুরু করি। জাস্ট আমি বললাম যে আমার সাথে প্র্যাকটিস করবেন। লক্ষ্য করবেন যে আমরা গত ক্লাসটিতে অবগত হয়েছিলাম যে কিছুই পারে না বলা শিক্ষার্থীদের জন্য স্পিকিং প্লাস রাইটিং, যেখানে আমরা একটি নিয়মকে ধার্য করেছিলাম, মানে একটি নিয়মকে প্রাধান্য দিয়েছিলাম। কথা বলা বা লেখালেখির জন্য আপাতত দৃষ্টিতে প্রাইমারি লেভেলে জাস্ট আমরা এতটুকু মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তবে সব বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এইরকম কিছু প্রোনাউন বা নামের সাথে পরিচিত হয়েছিলাম। Here we see, সাবজেক্ট হিসেবে আমরা এই প্রোনাউনগুলোকে ব্যবহার করতে পারি প্রাইমারি লেভেলে। আর যেই কোনো নাম, সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। লাইক আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আর যারা এই ভিডিওতে নতুন তারা দয়া করে ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এরপর আমরা পরিচিত হয়েছিলাম সমস্ত অবজেক্ট ফর্মের সাথে, বিশেষ করে এখানেই লক্ষ্যই করছেন। তারপরে আমরা পরিচিত হয়েছিলাম প্রসেসিভ ফর্মের সাথে। আচ্ছা, আজকে আমরা ধাপে ধাপে বাক্য তৈরি করার চেষ্টা করব। চলুন আমরা শুরু করে দিতে পারি। Here we see, এখানে বেশ কিছু বাক্য আছে যে বাক্যগুলোর সাথেও আমরা কিছুটা পরিচিত হয়েছিলাম, বাট আজকে আমরা আবারও রিপিট করব। চলুন আমরা শুরু করতে পারি। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি এমন ভাবে সাজিয়েছি যাতে আপনারা, আচ্ছা আমি একটু বড় করে নিই, তাতে করে আরো সুবিধা হবে আপনাদের, তাই না? হুম, ঠিক আছে। জি, এখন আপনাদের হয়তো বা কারো কারো বুঝতে আরো ভালো সুবিধা হবে। আচ্ছা চলুন আমরা সরাসরি প্র্যাকটিস করি। আচ্ছা, আমি তোমাকে জানি। আচ্ছা, রিপিট করুন আমাকে। আই নো ইউ। কিভাবে হলো এত কিছু আমাদের দেখার দরকার নেই। জাস্ট আমরা এতটুকু মাথায় রাখবো, আই মানি আমি, ইউ মানি তোমাকে, আর নো মানি জানি। সিম্পল ব্যাপার। এইখানে স্পষ্টভাবে আমি লিখে রেখেছি অবজেক্ট ফর্ম, বিশেষ করে যখন ভার্বের পরে আসে তখন কি অর্থ দেয়। মি অর্থ দেয় আমাকে, আস অর্থ দেয় আমাদেরকে, ইউ অর্থ দেয় তোমাকে। বাট সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করি তখন ইউ অর্থ দেয় তুমি বা আপনি। দেখুন, এটা একেবারেই প্রাইমারি লেভেলে। সুতরাং কারো কাছে মনে হতে পারে এই এত সাধারণ জিনিস। আচ্ছা, জাস্ট টেক ইট ইজি। আমরা ধারাবাহিকভাবে আমাদের পর্যায়ক্রমে পরবর্তী স্টেজগুলোতে যাব। আচ্ছা চলুন আপাতত আমরা জাস্ট প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তার মানে আমরা দেখলাম যে আমি তোমাকে জানি বা আমি আপনাকে জানি, আমরা তাকে পছন্দ করি। ওকে, এন্ড উই লাইক হিম। এখন আমরা যদি বলি যে আমরা স্যারকে পছন্দ করি, তাহলে আমরা কি করব যে উই লাইক এই জায়গায় স্যার, তাই না? জাস্ট টিচার। আমরা যদি বলি আমরা ফুটবল পছন্দ করি, উই লাইক ফুটবল। আমরা যদি বলি আমরা ক্রিকেট পছন্দ করি, উই লাইক ক্রিকেট। আমার সাথে বলুন, বুঝতে পারছেন কি? আমি যতগুলো উদাহরণ দেবো আপনাদের কাজ ততগুলো উদাহরণ বলা আমার সাথে সাথে। আচ্ছা, বোঝেন বা না বোঝেন।
তারা ইংরেজি বলে, দে স্পিক ইংলিশ। তারা ইংরেজি বলে, দে স্পিক ইংলিশ। এখন আপনি যদি বলেন তারা বাংলা বলে, দে স্পিক বাংলা। তারা ফ্রান্স বলে, দে স্পিক ফ্রান্স। তারা হিন্দি বলে, দে স্পিক হিন্দি। ওর ইউ ক্যান সে, তারা আপনি পরিবর্তন করে দিয়ে বললেন যে আমি হিন্দি বলি, আই স্পিক হিন্দি। আমি বাংলা বলি, আই স্পিক বাংলা। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আবার যদি মনে করেন এই আয়ের জায়গায় বা তারা এর জায়গায় আপনি বসাই দিবেন হি অর শি, নো প্রবলেম। জাস্ট আপনি বললেন যে হি স্পিক্স ইংলিশ, ওকে, শি স্পিক্স ইংলিশ। দ্যাট মিনস সিম্পলি আমরা এই ব্যাপারগুলোকে উপলব্ধি করব। আচ্ছা, পরবর্তী বাক্যটি দেখি। আপনি খাবার তৈরি করুন। ইউ মেক ফুড। সিম্পল। দ্যাট মিনস আপনি খাবার তৈরি করুন। যদিও আমরা ইউ ছাড়াও এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে করতে পারতাম, বাট প্রথমে আমরা জটিল করতে চাচ্ছি না, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আলাদাভাবে পড়বো। বাট এইখানে আপাতত আমরা এতটুকু রাখি যে ইউ মেক ফুড, আপনি খাবার তৈরি করুন। বাঙালিরা সাধারণত খাবার খায়। দেখুন এখানে কিন্তু একটা অপশন অতিরিক্ত চলে এসেছে, সাধারণত, যেটা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, ইউজুয়ালি। আচ্ছা, হিয়ার ইউ সি, সাবজেক্ট বাঙালিরা, ইউজুয়ালি সাধারণত, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যখন এই যে যে খায়, সাধারণত খায়, আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি বডি ওয়্যার। হিয়ার উই সি যে বাঙালিরা সাধারণত ইট খায়, কি, ভাত খায়। আচ্ছা, ইট রাইস, ভাত খায়। আপনি বলুন আমার সাথে, বাঙালিরা ইউজুয়ালি, সরি টু সে, সাধারণত ভাত খায়। বাঙালি ইজ ইউজুয়ালি ইট ইট রাইস, খাবার খায়। বাঙালি ইজ ইউজুয়ালি ইট রাইস, বাঙালিরা সাধারণত ভাত খায়। সে আমার সাথে কথা বলে, ওকে, শি টক্স টু মি, সে আমার সাথে কথা বলে। এখন কেউ কেউ বলতে পারে টক কেন হলো, টু কেন হলো। দেখুন, আপনার কাজ হচ্ছে কথা বলা অর্থে, কারোর সাথে কথা বলা অর্থে আপাতত আপনি কি টক্স টু টক্স টু টক্স টু টক টু টক টু টক টু বলবেন, আর কোনো কথা নেই। আপনার মূল থিমটা থাকবে এইটা, আপনি অ্যাপ্লাই করবেন। আর এসটা হওয়ার মানে তো জানেন, যেহেতু এটা থার্ড পারসন আছে। জাস্ট ভেরি সিম্পল সেন্টেন্সে আমরা আপাতত পড়ছি। সো টক্স টু মি, রাইট, এইটা হয়েছে টক্স টু মি, এই অর্থে যে সাথে টক টু একসাথেই হয়। আবার উইথও দিতে পারবে, নো প্রবলেম, সেটার ব্যবহার আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে পাবো। আচ্ছা, আমরা যদি সাবজেক্ট পরিবর্তন করে দিই, সে এর জায়গায় যদি ই বসাই দিই, নো প্রবলেম। তা ইউ টক টু মি, তুমি আমার সাথে কথা বলো। আবার আপনি যদি দে বসায় দেন, তাহলে দে টক টু মি, তারা আমার সাথে কথা বলে। ভেরি সিম্পল। আপনি মূলত চেষ্টা করবেন একটা বাক্য দিয়ে আরো শত শত বাক্য তৈরি করা যায় কিনা। এটাই হচ্ছে ইংরেজি। এইটাই আপনাকে সহজভাবে ইংরেজিকে উপলব্ধি করতে শেখাবে। সে নদীতে সাঁতার কাটে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার, আমি চাইলেই কিন্তু 12টা টেন্সের জন্য 12টা বাক্য এনে জাস্ট এখানে আপনাকে বলে দিতে পারতাম যে আমি ভাত খাই প্রেজেন্ট টেন্স, আমি ভাত খাইতেছি কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খাইতেছি কয়েক ঘন্টা ধরে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিম্পলি কিন্তু এইভাবে আমি 12টা টেন্স আপনার সামনে উপস্থাপন করে দিতাম। আলটিমেটলি আপনি আসলেই কি এগুলো উপলব্ধি করতে পারতেন 10-15 মিনিটে টেন্স শিখে? না, ব্যাপারটা কিন্তু টেন্স শেখা না, ব্যাপারটা হচ্ছে ইংরেজি শিখা। আপনি টেন্স শিখে তো ইংরেজি বলতে পারবেন না। মূলত ইংরেজিকে উপলব্ধি করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি টেন্স তো শিখবেন, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে বাস্তবিক প্রয়োজনে। যে আপনি একটা দিয়ে 10টা বাক্য তৈরি করতে পারেন কিনা, একটা ভার্ব দিয়ে আপনি 20টা বাক্য তৈরি করতে পারেন কিনা, একটা সাবজেক্টকে বিভিন্ন সাবজেক্টে রূপান্তর করে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন কিনা। দ্যাট ইজ দ্য ওয়ে অফ লার্নিং। বুঝতে পারছেন কি? কিন্তু আমি আপনি কি করি, হ্যাঁ, আমি টেন্স তো পারি। এটা টেন্স শেখার ব্যাপার না। ইংরেজি শেখা, ইংরেজিকে উপলব্ধি করা, সেটা আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। ইউনো, জাস্ট অলওয়েজ কিপ ইন মাইন্ড, লাইক ইংলিশ ফ্লুয়েন্সি only comes through practice, not memorization or not rules or regulation, only practice. সো সেটা লেখালেখি হোক, কথা বলা হোক, বা যে কোনো প্রয়োজনে, জাস্ট ইউনো keep practicing, that you will be a fluent speaker or standard writer
ওর ইভেন এ গুড লিসেনার, সবকিছু হয়ে যাবেন। আচ্ছা চলুন আমরা আবারও যাই। সে নদীতে সাঁতার কাটতে পারে। সিম্পলি সে নদীতে সাঁতার কাটে, ওকে, সিম্পল ওয়ার্ড। শি সুইমস ইন দ্য রিভার। সে নদীতে সাঁতার কাটে, সিম্পল বাক্য। এখন সে এর জায়গায় যদি দে বসায় দেন তাহলে দে সুইম ইন দ্য রিভার। যদি ইউ বসে দেন ইউ সুইম ইন দ্য রিভার। যদি আই বসে দেয় আই সুইম ইন দ্য রিভার। এইভাবে আপনি বলার চেষ্টা করবেন, সাবজেক্টগুলোকে পরিবর্তন করবেন, এবং সেই সাথে সাথে এই ভার্বের সাথে এস বাই এস হবে কিনা সেই ব্যাপারটা উপলব্ধি করবেন। কারণ আমরা জানি থার্ড পার্সন যদি মানে একক নির্দিষ্ট একজনকে নির্দেশ করে তাহলে সাধারণত ভার্বে থার্ড পার্সন দ্যাট মিনস এস বাই এস হয়। বাট আই ব্যতিক্রম, আই এর পরেও ভার্বটা প্লুরাল হচ্ছে। আচ্ছা, প্রায় তিনি আমাদেরকে ডাকে, প্রায় এখানে একটা প্রায় অতিরিক্ত চলে এসেছে। সবসময় সাবজেক্ট তো আসবেই। হি অফেন, অর ইউ ক্যান প্রোনাউন্স ইট অফটেন, দুটো উচ্চারণই হয়, একটা আমেরিকান একটা ব্রিটিশ। হি অফেন কলস আস, সে আমাদেরকে ডাকে। আপনি বললেন মাই মাদার অ্যান্ড কল মি অফটেন, মানে আমার মা আমাকে প্রায় ডাকে। ভেরি সিম্পল। আপনি বললেন মাই ফাদার অ্যান্ড কলস মি, আমাকে ডাকে, ইউনো, রিপিটেডলি, বারংবার ডাকে। নট ইউনো ফ্রিকুয়েন্টলি, বারবার ডাকে। এইভাবে আপনি বারবার বলার চেষ্টা করুন। প্রতিদিন সে স্কুলে যায়, এক্স্যাক্টলি এভরি ডে, অ্যান্ড হি অর শি গোস টু স্কুল। আপনি এই শি এর জায়গায় আপনি দে গো টু স্কুল, ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল, এটা বসায় দেন। জাস্ট ভেরি সিম্পল। এখান থেকে শুরু করুন এবং বারবার বলুন, আমার সাথে বারবার বলুন। আচ্ছা, ওরিন ইংরেজি বই পড়ে। আচ্ছা, ওরিন রেডস ইংলিশ বুকস। ওরিন ইংরেজি বই পড়ে, ওরিন রেডস ইংলিশ বুক। সরকার সমস্যার সম্মুখীন হয়। The government face problems. The government face problem. আচ্ছা, সরকার বলতে আমাদের সরকারকে বুঝিয়েছি। আচ্ছা, লক্ষ্য করুন এখানকার যে প্রধান ভার্বগুলো আছে তা সিম্পলি এখানে দেওয়া আছে, লক্ষ্যই করছেন। আর আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে অবগত করিয়ে দিতে চাই, এটা মূলত আমার একটি বইয়ের অংশ। আমি আশা করছি যে আপনাদের এই বইয়ের অংশ থেকেই শিখাবো, জানাবো, অবগত করব। এবং এই বইটি যখন পাবলিশ করব তখন আপনারাই হবেন আমার প্রধান এবং বলা যায় যে সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ মানুষজন, যারা আমার বইটি সম্পর্কে অবগত হয়ে এটি ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করবেন। আচ্ছা, যদি অবশ্যই এই ব্যাপারগুলো আপনার ভালো লাগে, এই যে যে সাজানো বা এই ব্যাপারগুলো স্ট্রাকচার গুলো, তাহলে নিশ্চয়ই আপনি কিন্তু অবগত করবেন কমেন্টের মাধ্যমে। আচ্ছা, এখানে একটু লেখা দেওয়া আছে, এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন যে এখানে কি বলা আছে। আপাতত দৃষ্টিতে সিম্পল বাক্য তৈরির জন্য এতটুকু বলা আছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারগুলো দেখেছি, কিন্তু আজকে আমাদের যেটা কাজ হলো আমরা বারংবার দেখার চেষ্টা করব, উপলব্ধি করব, বোঝার চেষ্টা করব যে একটা বাক্যকেই আমরা সাবজেক্ট পরিবর্তন করে বারবার বলতে পারতেছি কিনা, আর সেটা বারবার কিভাবে অর্থটা দিচ্ছে। আবারও দেখুন, আপনি এই যে ভার্বগুলোর যে আছে এই ভার্বগুলো পরিবর্তন করে অন্য ভার্বগুলো বসিয়ে আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারেন কিনা। দেখুন, এটি কিন্তু ওভারঅল জাস্ট ভেরি সিম্পল বাক্য তৈরি করা হয়েছে এখানে। আমরা কিন্তু ধাপে ধাপে সব পাবো। এই দেখেন 12টি টেন্স, মানে এবিসি অফ ইংলিশ। এখানে ধাপে ধাপে এই যে দেখুন, এখানে একসাথে 12টি টেন্স সম্পর্কে এই জায়গাটায় বলা আছে, সব আমরা একটা পেজের মধ্যে পাবো। কিন্তু এগুলোকে আমরা এইভাবে পড়বো না যে একটা বাক্য পড়লাম শেষ। আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি দেখবো, ওয়ান বাই ওয়ান, এমন ভাবে দেখবো যাতে করে এই ব্যাপারগুলোকে প্র্যাকটিক্যালি আমাদের দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে পারে। আচ্ছা, আমরা এখানে কোনো কিছুই এমন নয় যে একটা মানে জাস্ট খুঁটিনাটি দেখে গেলেই চলে গেল, এরকম না। আমি যতটুকু আপনাদের প্রতিদিন দেখাবো ততটুকুই পড়বেন, বেশি বেশি পড়বেন, বারবার পড়বেন, বারবার চেষ্টা করবেন, বারবার আমাকে অবগত করবেন যে ইয়েস ইউ আর গেটিং। ওকে। যদিও আমি বলেছি ইতিমধ্যে, আপনারা যদি এই ক্লাসে কেউ নতুন হয়ে থাকেন তাহলে পূর্বের ক্লাসটি দেখে এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি ভালোভাবে অবগত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আজ আমাদের ক্লাসটি এই পর্যন্তই থাকুক। আপনাদের বাড়ির কাজ হিসেবে থাকলো আপনারা এই প্রতিটা বাক্য, এখানে 11টি বাক্য আছে, এই 11টি বাক্যকেই আপনারা অন্য কোনো ভার্ব দিয়ে করার চেষ্টা করবেন, বা এই ভার্বগুলো ঠিক রেখেও আপনারা সাবজেক্ট এদিক ওদিক করে নিজেদের মতো করে বাক্য তৈরি করবেন। অন্তত একটি বাক্য আপনি লিখে দিন এবং এই ধারাবাহিকতা বজায় রাখুন। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনাদের ইংরেজির প্রয়োজনে এবং এই ইংরেজিকে সহজ করে তোলার জন্য
আমার এই কোর্স, ফ্রি কোর্স, দারুণভাবে কাজে দিবে। আমি জানি না কতটুকু আপনাদের সহায়তা করতে পারবো, তবে আমি আশাবাদী আপনাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা যেন আমি সিম্পল ওয়েতে ক্যাপচার করতে পারি এবং আপনাদেরকে একটা দারুণ লেসন দিতে পারি। সেই লেসনটা যেন আপনারা প্রকৃত অর্থে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারেন। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব একসাথে 12টি টেন্স। তবে সেইগুলো আবার ধাপে ধাপে পরবর্তী প্রায় 8-9টা ক্লাসে আমরা আবার ধাপে ধাপে দেখব। কারণ এই ব্যাপারগুলো সত্যি আমরা ছেলে খেলার মতো পড়বো না, একেবারে সিরিয়াসলি আমরা দেখব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। আমার সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অন্যদেরকে অবগত করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইসেস ফর ইউ।